পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সীমান্ত এলাকা থেকে আপনাকে স্বাগতম। এখন আমরা আছি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকা, যেটাকে বলা হয় ডিএমসি। যে ভিডিওর পার্ট 1 কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং এর দ্বিতীয় অংশে আমরা যেতে চলেছি উত্তর কোরিয়া কর্তৃক বানানো তৃতীয় টানেল এবং ডোরা অবজারভেটরি দেখতে, যেখান থেকে সরাসরি দূরবীনের মাধ্যমে উত্তর কোরিয়া দেশটাকে দেখা যায়। প্রথমে 2টি টানেল বানানোর পর 1978 সালে উত্তর কোরিয়া এই তৃতীয় টানেলটি বানায় এবং তাদের উদ্দেশ্য ছিল এই তৃতীয় টানেল দিয়ে প্রতি ঘন্টায় তারা 30,000 সৈন্যকে দক্ষিণ কোরিয়াতে পাঠাবে, যাতে তারা দক্ষিণ কোরিয়াতে এসে নাশকতা চালাতে পারে এবং এই দেশটাকে ধ্বংস করতে পারে। কিন্তু তাদের এই প্রচেষ্টা সফল হয় না, তার আগেই দক্ষিণ কোরিয়াতে এটা জানাজানি হয়ে যায়। তো এই ডিএমসি এলাকায় এই 3 নম্বর সুড়ঙ্গটা মানুষ ঘুরে দেখতে পারে। মেইন সুড়ঙ্গতে যাওয়ার আগে এখানে আমাদের ট্যুর গাইড এর ইতিহাসটা আমাদেরকে বুঝিয়ে বলছিল এবং তার সাথে এটাও বুঝিয়ে দিচ্ছিল আমরা কিভাবে এই সুড়ঙ্গটা ভিজিট করব। সুড়ঙ্গটা কিন্তু মাটি থেকে 73 মিটার নিচে, আর এর লেন্থ হচ্ছে 1.6 কিলোমিটার। সুড়ঙ্গর বেশিরভাগ অংশ কিন্তু নদীর নিচ দিয়ে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার এই সীমান্ত এলাকায় মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে, তো সেই নদীর নিচ দিয়ে এই সুড়ঙ্গ। যাই হোক, সবটা শুনে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম টানেলটা অনেক সাফোকেটেড হবে, আমার হয়তো ব্রিদিং এর প্রবলেম হতে পারে, আর টানেলের মধ্যে ভিডিও করাও অ্যালাউ ছিল না। আপনারা যাতে বুঝতে পারেন তাই আমি এই প্রতীকী ছবিটা ব্যবহার করছি, যেটা আমি এআই দ্বারা বানিয়েছি। টানেলে ঢোকার আগেই সবার সব ক্যামেরা ডিভাইস সবকিছু নিয়ে ফেলা হয়। পুরো টানেলটা ঘুরে আসতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো লেগেছিল। আমি তো যাওয়ার সাহস করতে পারিনি, বাইরে বসেছিলাম। আর অভিক ঘুরে এসে তারপরে তার এই অবস্থা, মানে এমন হাঁপাচ্ছিল, অথচ তখন বাইরে তাপমাত্রা ছিল 7-8 ডিগ্রি সেলসিয়াস মতো। শুধু অভিক না, বাকিদের সবার অবস্থা দেখে আমার মনে হচ্ছিল যে আমি ভালোই করেছি না গিয়ে। তো অভিক ঘুরে এসে আমাকে পুরোটা এক্সপ্লেন করছিল যে ও ব্যাপারটা কেমন দেখলো। আর এই সুড়ঙ্গটা কিন্তু দক্ষিণ কোরিয়া সরকার এই সাইড থেকেই বন্ধ করেছিল। মানে ও আমাকে বলছিল যে ওরা পুরো সুড়ঙ্গটা ঘুরে এসেছে এবং সুড়ঙ্গের শেষ পয়েন্টে যে দেওয়ালটা ছিল সেই দেওয়ালের মাত্র কয়েক মিটার দূরেই কিন্তু উত্তর কোরিয়া। ভাবা যায় কি একটা অবস্থা। যাই হোক, টানেল ঘোরা শেষ করে আমরা বাইরের দিকটা একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। কয়েক বছর আগে পর্যন্তও কিন্তু এখান থেকে একটা মোনো রেল ছিল। এবার আমরা এই জায়গাটা ঘোরা শেষ হয়ে গেলে লাস্ট যে স্পটে যাব, সেখানে একটা অবজারভেটরি আছে যার নাম হচ্ছে ডোরা অবজারভেটরি, যেখান থেকে খুব কাছে থেকে নর্থ কোরিয়া দেখা যায় এবং মানুষ যেন আরো স্পষ্ট করে সবকিছু দেখতে পারে এর জন্য সেখানে অনেকগুলো বাইনোকুলার রাখা আছে। কিন্তু আমরা যখন বাসে করে সেই অবজারভেটরিতে যাচ্ছিলাম তখন আমাদের গাইড আমাদেরকে বারবার সতর্ক করেছিলেন যাতে কেউ আমরা আমাদের মোবাইল ক্যামেরা কোনো কিছু ভুলেও না বের করি এবং উত্তর কোরিয়ার যেই অংশটা সে পাশে কোনোভাবেই যেন আমরা ক্যামেরা তাক না করি, কারণ 2023 সালের একটা বাজে ইনসিডেন্টের পর এটা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কোনো ভিডিও ফুটেজ নর্থ কোরিয়া সাইডে নেওয়া যায় না। 2023 সালে এক মার্কিন ট্যুরিস্ট যার নাম ছিল ট্রাভিস কিং, সে একটা ট্যুরিস্ট গ্রুপের সঙ্গে এখানে ঘুরতে এসে হয়তো খানিকটা মজা করতে করতেই নর্থ কোরিয়া সীমান্তের দিকে এগিয়ে যায় এবং তাদের সীমান্তে পা দিয়ে ফেলে এবং সাথে সাথে নর্থ কোরিয়ার সাইডের যে সৈন্যরা ছিল তারা তাকে আটক করে। এরপর সে 2 মাস নর্থ কোরিয়ার জেলে থাকে। তারপর আমেরিকা তাকে ফেরত নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পরেও সে জেলেই যায়। তো এই ঘটনার পর এই জায়গাটা আসলে আরো বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। মানে এখন আমরা যতটা কাছে গিয়ে সবকিছু দেখতে পাচ্ছি বা এক্সপিরিয়েন্স করতে পারছি, কয়েক বছর আগে পর্যন্ত এর থেকে অনেক বেশি ক্লোজলি যাওয়া যেত, বা হয়তো ক্যামেরা নিয়ে এতটাও রেস্ট্রিকশন ছিল না, কিন্তু এই ঘটনার পর সবকিছুই বন্ধ হয়ে গেছে। তবু আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডোরা অবজারভেটরিরও একটা ছবি এআই দিয়ে বানানোর চেষ্টা করেছি। ঠিক যেরকম আমি দেখেছিলাম সেভাবেই আমি এআইকে এক্সপ্লেন করেছি এবং সে আমাকে এই ছবিটা বানিয়ে দিয়েছে, যেটা অ্যাকুরেট ডোরা অবজারভেটরির মতো দেখতে। ঠিক যেমন এখানে দেখতে পাচ্ছেন, এভাবেই দূরবীনে চোখ লাগিয়ে ওপাশটা দেখতে হয়। আমি যখন দূরবীন দিয়ে সেই রহস্যে ঘেরা দেশটাকে দেখছিলাম, সেখানকার বিল্ডিং দেখছিলাম, মানুষ দেখছিলাম, গাড়ি চলাচল দেখছিলাম, সে এক আলাদাই অনুভূতি। শুধু আমি না, আমার সাথে থাকা প্রত্যেকটা মানুষ যখনই দূরবীন দিয়ে নর্থ কোরিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছিল সবাই এক্সাইটেড হয়ে যাচ্ছিল। যাই হোক, সব ঘোরাঘুরি শেষ করে ফাইনালি আমাদেরকে একটা শপিং প্লেসে নিয়ে এসেছিল, যেটা ডিএমসি এলাকাতেই পড়ে। এখান থেকে আমরা হালকা কিছু কেনাকাটা করেছিলাম আর মেইনলি একটু খাবার খেয়ে নিয়েছিলাম। যেহেতু এর প্রথম পার্টে আপনারা দেখেছেন যে আমরা আজকে ট্যুরের জন্য বের হয়েছি সকাল 6টায়, আর এখন প্রায় 1টা বেজে গিয়েছে। তো আমাদের দুজনেরই বেশ ক্ষুধা পেয়ে গিয়েছিল। আচ্ছা, সুশির মতো দেখতে এই খাবারটা কিন্তু সুশি না, এর নাম ছিল কিমবাম্প। ভেতরে শ্রিম্প দেওয়া আর খেতেও কিন্তু বেশ ভালোই টেস্টি ছিল। আমার তো অনেকটা সুশির মতোই লাগলো।
তো আজকের মতো ঘোরাঘুরি শেষ, আমরা হোটেলে ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছি। এই ডিএমজি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেউ যদি আগের ব্লগটা মিস করে থাকেন তাহলে প্লিজ দেখে আসবেন, ভালো লাগবে আশা করি। এবং পরে ভিডিওগুলো দেখার জন্য ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার। ওকে, সাইনিং অফ, বাই।